আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকার পতন নয়, জুলাই গণ অভ্যুত্থান ছিল রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের আন্দোলন। মন্তব্য নাহিদ ইসলামের। রংপুরে আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাষ্ট্র কাঠামো গঠনই জুলাই আন্দোলনের মর্মবাণী। মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই আন্দোলনের চেতনায় জনগণকে সজাগ থাকার আহ্বান বিএনপির। শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। বিটিভিতে সরাসরি সম্প্রচার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থান সরকার পতনের আন্দোলন ছিল না, এটি রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান রচনার আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হল এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। গেল বছর জুলাইয়ে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথ কাঁপিয়েছিল, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাইদের কাছে। মলিন মুখ আর অশ্রু জলে প্রিয় যোদ্ধার আত্মার শান্তি কামনায় আবু সাইদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এদিন আবেগ আপ্লুত হয়ে পড়েন আবু সাইদের বাবা মকবুল হোসেন। 16 জুলাইকে আবু সাইদ দিবস পালনের দাবিও ওঠে তার পরিবারের পক্ষ থেকে। বড় আশা ছিল আমার ছেলের চাকরি থেকে পড়বেন জন্য, সেটা আমার সাধনা পূরণ হলো না। যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা একটি দল গঠন করেছে এনসিপি। যারা আন্দোলনে নিজের বাজি রেখে যারা আন্দোলন করেছে এবং সফল করেছে, অবশ্যই তাদের সরকার যেন অধিকার রয়েছে জুলাই আন্দোলন এই জুলাই আবু সাইদ সাধারণ জনগণ হিসেবে যেন জুলাইকে যেন ধারণ শত শত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ সংস্কার করে, এটাই আমার দাবি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ। আবু সাইদের কবর ছুঁয়ে শপথ নেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিও জানান তারা। আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাইদের মৃত্যুই জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্য গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাইদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। আর তাই তো অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রার সূচনা করলো এখান থেকেই, যেই মাটি থেকে তাদের শপথ আগামীর এক
বৈষম্যহীন বাংলাদেশের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পীরগঞ্জ, রংপুর। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই আন্দোলনের মর্মবাণী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। গত জুলাইয়ের মতোই ঐক্য সুসংহত করার তাগিদ দিয়ে স্বৈরাচার যেন আর মাথা চড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশে জুলাই দিয়েছিল মুক্তির স্বাদ। আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবার আর 16 বছর অপেক্ষা নয়, স্বৈরাচারের চিহ্ন দেখা দিলে তাৎক্ষণিকভাবেই তা বিনাশ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, জুলাই আন্দোলনের মতোই ঐক্য সুসংহত করতে হবে সব শ্রেণী পেশা বয়সের মানুষের মধ্যে। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠানমালার কিউআর কোড উন্মুক্ত করার পাশাপাশি 3 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ও মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাত 12টায় জাতীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় গণতন্ত্রের পুনরুদ্ধারে জুলাই আগস্টের চেতনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 2024 সালের আগস্টে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। বাধ্য হন দেশ ছেড়ে পালাতে। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সোমবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অংশ নেয় দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে ছাত্রদল সভাপতি বলেন, আন্দোলনে নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবার আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না, আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশে আতঙ্কের সংস্কৃতি কায়েম করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থে আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন নেতারা। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে
জামায়াতে ইসলাম সংস্কারবিহীন নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। তিনি বলেন, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে আবারও রাস্তায় নামবে মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডক্টর তাহের আরও বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাই আন্দোলনের সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও তা ব্যর্থ হয়েছে, এটি বলার সময় এখনো আসেনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আগামী সোমবার শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য এ দিন ঠিক করেন। তবে এ পর্যায়ে শুনানি করবেন না বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে 2009 থেকে 2024 অগাস্ট পর্যন্ত আওয়ামী সরকারের আমলে ঘটে যাওয়া খুন গুমের ঘটনা তুলে ধরেন। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগের বর্ণনা দেন। 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর বিচারের আবেদন করেন তিনি। এরপর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানির প্রস্তুতির জন্য 15 দিন সময় চাইলে সোমবার পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা 5টি অভিযোগ ভিত্তিহীন। এসব অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করবেন তিনি। এর আগে এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছে বিটিভি। গত 12 মে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 5 আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে মুক্তিকামী মানুষ ঢাকা অভিমুখে রওনা দেন। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের পরিকল্পনা নির্দেশনার আন্দোলন দমন করতে সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র, লেথাল ওয়েপন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেওয়া হয় তা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম, স্থানীয় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে। এবারে অন্যান্য সংবাদ। এবছর প্রতিটি জেলায় এডিস মশার ঘনত্ব বেড়ে যাওয়ায় আগামী 2 মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সমন্বিত মশক ব্যবস্থাপনা না থাকায় অগস্ট সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি হবে। এমন পরিস্থিতিতে 2 সিটি কর্পোরেশন মশক নিধনের দাবি করলেও নাগরিকদের অভিযোগ তেমন কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নাগরিক জীবনে এক পশলা বৃষ্টি প্রশান্তির আবেশ, তবে বৃষ্টির শেষে কড়া রোদ সৃষ্টি করে আতঙ্ক। কারণ বর্ষা মৌসুমে এমন পরিবেশ এডিস মশার বংশবিস্তারে সবচেয়ে উৎকৃষ্ট সময়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত বরিশাল, ঢাকা ও ঢাকার 2 সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ এবং রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 42 জনের, আক্রান্ত 10,000-এরও বেশি। বিশেষজ্ঞদের শঙ্কা, সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। তাই সকাল বিকাল নিয়ম করে মশা নিধনের কোনো বিকল্প নেই। প্রায় প্রতিটি জেলাতেই এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স 20-এর উপরে আছে। এখন যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2টি মাসের যে কোনো একটি মাসে ডেঙ্গু পরিস্থিতি বাংলাদেশে বেশ ভয়াবহ আকার ধারণ করবে। বারবার এমন সতর্কবার্তা দেয়া হলেও তা না মানার অভিযোগ নগরবাসীর। ঢাকার 2 সিটির বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নিয়ম করে মশা না মারার ফলে ক্রমেই নগর জুড়ে বাড়ছে এডিস মশা, আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা এখানে সারাক্ষণ বসে থাকি, মশা কামড়াইতে থাকে, ছোট ছোট চিকন চিকন মশা। এরা মাঝে মধ্যে আসে আর কি, মাঝে মধ্যে আসে ধোঁয়া দেওয়া যায়। এই রোডগুলো ডেইলি একবার স্প্রে করা উচিত। সিটি কর্পোরেশন আরেকটু দায়িত্ব নিলে সাধারণ জনগণের উপকার হতো আর কি।
তবে উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, মশা নিধনের প্রচলিত ঔষধের পাশাপাশি নতুন প্রযুক্তিতে 54টি ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অন্যদিকে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, ভুল তথ্য দিচ্ছেন নাগরিকরা। 75টি ওয়ার্ডেই নিয়মিত মশা মারা হচ্ছে। নগরবাসীর অভিযোগটা আপনি বাস্তবে চোখে দেখেন নিজে, আপনি আমি বললে তো আপনার বিশ্বাস হবে না। আপনার তো নগরবাসীর অভিযোগটা বিশ্বাস পাবে। যে বলবে তারা বলে যে আপনি কন্ট্রোল রুমে চলেন, কন্ট্রোল রুমে গিয়ে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বসে থাকবেন, সরি 11টা পর্যন্ত 3 ঘন্টা যে কন্টিনিউ লাইভ মনিটরিং হয় ওটা উনি দেখবে। আমরা একটা এলাকাকে 3 দিন পর পর অ্যাড্রেস করি। সকালবেলা যে কাজটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, স্প্রে করা এবং সোর্স রিডাকশন। এই জিনিসটা পুরো কার্যক্রমটা হয় খুবই নিঃশব্দে, বোম ইফেক্ট হয় না, তারপর হচ্ছে ধোয়া হয় না, যার জন্য এটা আননোটিস থেকে যায়। বিকেলবেলার কাজটা যখন একটা সাউন্ড হয়, ধোয়া হয়, তখন নাগরিকরা এটাকে মনে করে যে কাজকর্ম চলছে। এসআইটি অথবা উলবাকিয়া এরা খুবই আধুনিক পদ্ধতি। এসআইটি নিয়ে আমাদের কাজকর্ম চলছে, উলবাকিয়া নিয়েও আমাদের বাইরের একটা কোম্পানির সাথে এবং যারা এটা নিয়ে রিসার্চ করছে, আইডিসিআর আছে এখানে, ICDDRB আছে, তাদের সাথেও আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে। একই সাথে নগরবাসীকে আবারও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে 2 নগর কর্তৃপক্ষ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নির্বাচনের বাজেটে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার পরিমাণ কত হবে তা পরে ঠিক করা হবে বলেও জানান তিনি। এদিকে নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর কাজ 6 মাসের জন্য দেওয়া হবে, তবে তা কারা পাবে সেটি ঠিক করবে বন্দর কর্তৃপক্ষ। এনবিআর এর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে বন্দরের আর্থিক ক্ষতি হলেও তার পরিমাণ নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠকে বসলে তাদের দাবির বিষয়ে আলোচনা হবে বলেও আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয় না 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিং এর পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। আমদানি করা প্রসাধনী সামগ্রীর ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে আগামী 7 জুলাই এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে কসমেটিক্স ও টয়লেট্রিজ আমদানিকারকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন বাজেটে প্রসাধনী সামগ্রীর ওপর 150% পর্যন্ত শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, আন্তর্জাতিক বাজারে লিপ কেয়ার, ফেস ক্রিম, পাউডার সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দাম কম হলেও শুল্ক বৃদ্ধির কারণে দেশের বাজারে বেড়েছে দাম। এতে বাজারে বাড়ছে অবৈধ পথে আসা প্রসাধনী সরবরাহ। এতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারানোর শঙ্কাও করছেন ব্যবসায়ীরা। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য আমরা এনবিআর কে আহ্বান জানাবো, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে এই অস্বাভাবিক শুল্ক মূল্য বৃদ্ধির যাতে কমিয়ে এনে ব্যবসা বন্ধ করা হয় এবং যাতে কোনোভাবে দেশের একটি বৈদেশিক মুদ্রা পাচার হতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবার আন্তর্জাতিক সংবাদ। শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে তেহরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনার জন্য সময় ও একই সাথে যুক্তরাষ্ট্রের আশ্বাসের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন, তিনি মনে করেন না আমেরিকার সাথে আলোচনা তাড়াতাড়ি আবার শুরু হবে। বলেন, যদিও কূটনীতির বিষয়টি আলোচনার বাইরে নয়। আরাকচি দাবি করেন, স্থাপনা ধ্বংস করে ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার সংকল্পকে আরও সুদৃঢ় করেছে। এবার খেলার খবর।
ক্লাব বিশ্বকাপের অঘটনের একদিনে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে হট ফেভারিট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ম্যানচেস্টার সিটিকে 4-3 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সৌদি আরবের দল আল হিলাল এবং ইন্টার মিলানকে 2-0 গোলে পরাজিত করে শেষ 8-এর টিকিট পেয়েছে ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্স। পরাগারমানির রিপোর্ট। ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ে ম্যানচেস্টার সিটি ছিল ফেভারিট, ভবিষ্যৎবাণীও ছিল তাদের পক্ষে। কিন্তু ফ্লোরিডায় 7 গোলের এক মহাকাব্যিক ম্যাচে সিটিজেনদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের আল হিলাল। শুরু থেকেই গোলের লড়াই জমে ওঠে ম্যানচেস্টার সিটি ও আল হিলালের মধ্যে। 9 মিনিটে বার্নার্ডো সিলভার গোলে লিড নেয় পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল হিলালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা লিওনার্দো। 52 মিনিটে আরেক ব্রাজিলিয়ান ম্যালকমের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরবের দলটি। এই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 55 মিনিটে 2-2-এ সমতা ফেরান আর্লিং হল্যান্ড। জয় পরাজয় নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 94 মিনিটে সেনেগালিজ ডিফেন্ডার কালিদো কাউলিবালি দারুণ এক হেডে আল হিলালকে 3-2 গোলে এগিয়ে দেন। সেই থেকে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখা শুরু ইনজাগির দলের। 104 মিনিটে গোল করে সেই স্বপ্নটা ফিকে করে দেন ফিল ফোর্ডেন। কিন্তু 112 মিনিটে লিওনার্দোর গোলে ক্লাব বিশ্বকাপের শেষ 8-এ পৌঁছে যায় আল হিলাল। শুধু ফুটবলার নয়, ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান দলগুলো জাদু দেখিয়ে চলেছে। এবার তারা ধরাশায়ী করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে। নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে জার্মান ক্যানো এবং হারকিউলিসের গোলে ইন্টার মিলানকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে তারা। সেমিফাইনালে টিকিট পেতে শুক্রবার অরল্যান্ডোতে তারা মুখোমুখি হবে আল হিলালের। পরাগারমান, এটিএন বাংলা। টেস্ট সিরিজে পরাজয়ের ব্যর্থতা ভুলে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্য বাস্তবায়নে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন টাইগাররা। আত্মবিশ্বাসের ছাপ তাদের চোখে মুখে। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দলকে নিয়ে বেশ আশাবাদী। তার নেতৃত্বে নতুন উদ্যমে ওয়ানডে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেন রঙিন পোশাকে খেলা ক্রিকেটাররা। ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রিয় ছন্দে ফেরার চেষ্টায় এবার নতুন অধিনায়ক, নতুন মনোভাব এবং নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায় মিরাজ বাহিনী। তবে দুই দলের 57 ম্যাচে 43টিতে জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশের জয় 12 ম্যাচে। বুধবার বিকেল 3টায় শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকার পতন নয়, জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের আন্দোলন। মন্তব্য নাহিদ ইসলামের। রংপুরে আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র কাঠামো গঠনই জুলাই আন্দোলনের মর্মবাণী। মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের উত্থান ঠেকাতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই আন্দোলনের চেতনায় জনগণকে সজাগ থাকার আহ্বান বিএনপির। শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। বিটিভিতে সরাসরি সম্প্রচার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।